হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য আমরা যে প্র্যাকটিস সেটগুলো শুরু করেছিলাম তার হচ্ছে আজ 27 নম্বর প্র্যাকটিস সেট। নোটিফিকেশান এখনও আসেনি, আজ হচ্ছে 29শে জুন। কিছুদিনের মধ্যেই আশা করা হচ্ছে যে নোটিফিকেশান চলে আসবে। তো প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর আলোচনা করছি। আজকেও আমাদের থাকবে 25টা প্রশ্ন, মন দিয়ে দেখুন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত আমাদের 27 × 25 হিসেব করে নেন, এখনও পর্যন্ত প্রায় 650-675টি প্রশ্ন করা হয়ে গিয়েছে। যদি এই সম্পূর্ণ পিডিএফটা আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে পেড গ্রুপ রয়েছে, সেই পেড গ্রুপে আপনাদের জয়েন করতে হবে। পেড গ্রুপে জয়েন করার জন্য কত ফিজ লাগবে বা কিভাবে জয়েন করবেন সমস্ত ডিটেলস আমরা বলে দেবো। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি লিখে মেসেজ করবেন। এই পেড গ্রুপে আপনারা কি কি পাবেন, কত রকমের স্টাডি মেটেরিয়াল পাবেন, সব কিছু ডিটেলসে বলে দেওয়া হবে। তাহলে মেসেজ করুন প্রত্যেকে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলেও রয়েছে, যদি জয়েন করতে চান ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল গাইডেন্স গুরু অফিসিয়ালে আপনারা জয়েন করে যান। চলুন তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব। কি আছে দেখুন আজকের প্রথম প্রশ্নটা। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে প্লাজমা হলো পদার্থের ড্যাশ অবস্থা। আজকেও আমাদের থাকবে 25টি প্রশ্ন, সেই 25টি প্রশ্নই থাকছে, প্রত্যেকটি জিকে থেকেই প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের প্রশ্ন নেই বললেই চলে। 25টি প্রশ্ন জিকে থেকেই রয়েছে। আর কিছু কিছু প্রশ্ন একটু আনকমন মনে হবে, একটু নতুন মনে হবে, তো সেই প্রশ্নগুলো সেগুলোও ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইম্পর্টেন্ট ছাড়া আমি এখানে কিন্তু কোনো প্রশ্ন রাখি না, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। প্লাজমা হলো পদার্থের ড্যাশ অবস্থা। পদার্থের কোন অবস্থাকে আমরা প্লাজমা বলি? তো প্রথমত জানতে হবে যে পদার্থের কতগুলো অবস্থা থাকে। প্রত্যেকটা বলবো, ডিটেলসে কিছু বলার চেষ্টা করব, তারপর সঠিক উত্তর বলে দেবো, ঠিক আছে? প্লাজমা হলো পদার্থের ড্যাশ অবস্থা। তো পদার্থের কোন অবস্থাকে আমরা প্লাজমা বলি? পদার্থের সাধারণত 3টি অবস্থা থাকে এবং আরেকটি অবস্থা থাকে যেটা হচ্ছে 4টি অবস্থা। যে কোনো পদার্থ কি থাকে? কঠিন থাকে। কঠিন, সেই পদার্থকে তাপ দিলে সেটা কি হবে? তরল। তারপর সেটা হয়ে যাবে গ্যাসীয়। কঠিন, তরল, গ্যাসীয়, ঠিক আছে? এই 3টি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। এবং এছাড়াও আরেকটা অবস্থা আছে যেটা হচ্ছে প্লাজমা অবস্থা। সেটা প্লাজমা অবস্থা। কোন অবস্থা? প্লাজমা অবস্থা। তাহলে পদার্থের প্লাজমা অবস্থা হলো পদার্থের চতুর্থ অবস্থা। পদার্থের 4টি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, তারপর হচ্ছে প্লাজমা অবস্থা। কোনো বস্তুকে যখন আগুনে পোড়ানো হয় বা পৃথিবীর ভিতর থেকে যে লাভা বেরোয়, সেই লাভাটা কোন অবস্থায় থাকে? সেটা কঠিন নয়, তরল নয়, গ্যাসীয় নয়, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। তো এইটাকে অতি উচ্চ তাপমাত্রায় কোনো বস্তু থাকলে সেটাকে আমরা কি বলবো? প্লাজমা অবস্থা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, যে সর্বনিম্ন তাপমাত্রায় একটি পদার্থ আগুন ধরে তাকে তার ড্যাশ বলে। একই ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও পদার্থের অবস্থার প্রশ্ন, পদার্থের অবস্থা থেকে এই প্রশ্নটাও রয়েছে। তো যে সর্বনিম্ন তাপমাত্রায় একটি পদার্থ আগুন, একটা পদার্থ, এখানে একটা কাগজ রয়েছে, সেই কাগজকে আমি আগুন জ্বালালাম, ঠিক আছে? তো মিনিমাম একটা টেম্পারেচার তো লাগবে সেটাকে আগুন ধরে যাওয়ার জন্য। তো সেই যে মিনিমাম টেম্পারেচার সেটাকে আমরা কি বলবো? যে মিনিমাম টেম্পারেচার, কোনো টেম্পারেচারে কোনো একটা পদার্থ গলে যাচ্ছে সেটাকে আমরা সেই পদার্থের গলনাঙ্ক বলছি। যে মিনিমাম টেম্পারেচারে কোনো একটা পদার্থ ফুটতে শুরু করছে, যেমন জল, যে মিনিমাম টেম্পারেচারে জল ফুটতে শুরু করে সেটাকে সেই পদার্থের স্ফুটনাঙ্ক বলবো। আর যে মিনিমাম টেম্পারেচারে কোনো পদার্থে আগুন ধরে যায় সেটাকে আমরা কি বলবো? জ্বলনাঙ্ক। কি বলবো? জ্বলনাঙ্ক, সেটাকে আমরা বলবো। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? বা ইমোশন কি একটা বলা হয়, যে জ্বলনাঙ্ক বা জ্বলনশীল অবস্থা বা জ্বলনাঙ্কটা মনে রাখলেই হবে, ঠিক আছে? 3 নাম্বার, দাঁতের ক্ষয় কমাতে টুথপেস্টে কি যোগ করা হয়? দাঁতের ক্ষয় রোধ করার জন্য টুথপেস্টে কি যোগ করা হয়? টুথপেস্টের মধ্যে কি যোগ করলে দাঁতের ক্ষয়কে রোধ করা যায়? ঠিক আছে, কারেক্ট আনসার হবে দাঁতের মধ্যে ফ্লুরাইড। টুথপেস্টের মধ্যে ফ্লুরাইড যদি যোগ করা হয় তাহলে দাঁতের ক্ষয় রোধ হয়।
ফ্লুরাইডের কাজ কি? দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া দাঁতকে ক্ষয় করে, সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ফ্লুরাইডের কাজ হচ্ছে দাঁত সেই ব্যাকটেরিয়াগুলো থেকে যে অ্যাসিড নির্গত হয় সেই অ্যাসিডকে ধ্বংস করে। আমাদের মুখের মধ্যে যে অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডকেও ফ্লুরাইড ধ্বংস করে। তো সেই অ্যাসিড থেকে যাতে কোনো রকমের দাঁত ক্ষতি না হয় সেই জন্য ফ্লুরাইড কি করে? ফ্লুরাইড দিলে দাঁতের ক্ষয় রোধ হয় এবং এনামেল শক্তিশালী হয়। ঠিক আছে, অপশন সি কারেক্ট আনসার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় পঞ্চম শতক, ঠিক আছে, মানে 500 খ্রিস্টাব্দের পর, 500 খ্রিস্টাব্দের পর নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় বলা চলে। ভারতের মধ্যে একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় সে সময় প্রচলিত ছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, প্রথম কুমার গুপ্ত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাজস্থানের মাউন্ট আবুর দিলওয়াড়া টেম্পল ড্যাশ মন্দির স্থাপত্যের একটি উদাহরণ। আমি এই প্রশ্নটা আগেও করিয়েছিলাম যে মাউন্ট আবুর যে দিলওয়াড়া টেম্পল, প্রশ্ন থাকে যে দিলওয়াড়া টেম্পলটা কোথায় অবস্থিত, তো বলতে হবে মাউন্ট আবুতে অবস্থিত। তারপর আমি করিয়েছিলাম মাউন্ট আবু কোথায় অবস্থিত। মাউন্ট আবুটা হচ্ছে একটা শৃঙ্গ, রাজস্থানের আরাবল্লী পর্বতে অবস্থিত একটা শৃঙ্গ হচ্ছে মাউন্ট আবু। ঠিক আছে, তো দিলওয়াড়া টেম্পলটা সেখানে অবস্থিত। আর দিলওয়াড়া টেম্পলটা হচ্ছে একটা জৈন টেম্পল। কি টেম্পল? জৈন টেম্পল। জৈনদের যে উল্লেখযোগ্য টেম্পলগুলো রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে দিলওয়াড়া টেম্পল। 1100 থেকে 1300 শতকের মধ্যে, 1100 থেকে 1300 শতাব্দীর মধ্যে এই দিলওয়াড়া টেম্পলটা জৈনরা নির্মাণ করেছিল সে সময়। ঠিক আছে, আর এই যে ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে যাব। গৌতম বুদ্ধ কোথায় একটি পিপল বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ একটি পিপল গাছের নিচে ধ্যান করেছিলেন এবং সেই ধ্যানের পর তিনি জ্ঞান লাভ করেছিলেন। সেটাকে কি বলা হয়? সেই বৃক্ষটাকে পরবর্তীকালে বলা হয় বোধি বৃক্ষ। কি বলা হয়? বোধি বৃক্ষ। আর তিনি যে জ্ঞান অর্জন করলেন সেটাকে বলা হয় পরিনির্বাণ। পরিনির্বাণ। ঠিক আছে, তো তিনি কোথায়? এটা বৌদ্ধ গয়াতে অবস্থিত। কোথায়? বৌদ্ধ গয়াতে, বিহারের বৌদ্ধ গয়াতে। বিহারের বৌদ্ধ গয়াতে এটি অবস্থিত। 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 2011 জনগণনা অনুযায়ী ভারতের শহরাঞ্চলে বসবাসকারী মানুষের শতকরা হার কত? শহরাঞ্চলে কত শতাংশ মানুষ বসবাস করে ভারতের মধ্যে? কারেক্ট আনসার কোনটা হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু নতুন করে সেন্সাস হয়নি 2011 সালের পর, তাই 2011 সালের সেন্সাস থেকেই প্রশ্ন আসবে, যদি আসে তাহলে। তো 2011 জনগণনা অনুযায়ী ভারতের শহরাঞ্চলে বসবাসকারী মানুষ হচ্ছে 31.16%। ঠিক আছে, 31.16%। 8 নম্বর, ভারতীয় সংবিধানের কোন বিষয়টি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। প্রশ্ন থাকে এটা। এই সংবিধান বিভিন্ন দেশের থেকে একটু একটু করে নেওয়া হয়েছে। যেমন সংবিধানের সংশোধন পদ্ধতি, সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে। সংবিধান যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে, মানে দুটো আইনসভায় দুটো কক্ষ থাকবে আইনসভাতে, সেই ব্যাপারটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। ঠিক আছে, তো দেখবো আমরা অপশনে আছে কিনা। ক্যাবিনেট সিস্টেম, ডিটেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, নাকি ফান্ডামেন্টাল ডিউটিস, কনকারেন্ট লিস্ট, ক্যাবিনেট সিস্টেম। যে ক্যাবিনেট সিস্টেম এবং যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এইসব ব্যাপারগুলো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সংসদীয় যে ব্যবস্থা, সংসদীয় সরকার ব্যবস্থা, সেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে যেমন আইনের শাসন, আইন প্রণয়নের পদ্ধতি, একক নাগরিকত্ব, মন্ত্রী পরিষদের যে ব্যবস্থা, সেই সমস্তটাই ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। 9 হচ্ছে কোন বছর ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রেশ ওয়াটার পালিত হয়? ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রেশ ওয়াটার, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রেশ ওয়াটার পালিত হচ্ছে কোন বছর? কারেক্ট আনসার হবে 2003 সালে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রেশ ওয়াটার হিসেবে 2003 সালটাকে পালন করা হয়েছিল। ঠিক আছে, 10 নম্বর আমরা প্রশ্নে যাব।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করা হয়েছে? ভারতীয় আমি বলেছি মৌলিক অধিকারগুলো আছে পার্ট 3-তে, মৌলিক অধিকার। পার্ট 4-এ আছে মৌলিক কর্তব্যগুলো, পার্ট 4-এ আছে মৌলিক কর্তব্য। পার্ট 4-এর মধ্যে 51 আর্টিকেলের 51 যে ক্লজ 51A সাব ক্লজ এখানে কিন্তু আছে, ঠিক আছে। 51A-তে মৌলিক কর্তব্যগুলো, কতগুলো মৌলিক কর্তব্য? 11টি মৌলিক কর্তব্য। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কে সর্বাধিক অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন? এখনো পর্যন্ত সব থেকে বেশি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন কে? সাইমন বাইলস, কেটি লেডিকি, উসেইন বোল্ট, মাইকেল ফেলপস। সব থেকে বেশি স্বর্ণপদক জিতেছেন মাইকেল ফেলপস, অপশন ডি। মোট 23টি স্বর্ণপদক অলিম্পিকে, একা 23টি স্বর্ণপদক জিতেছেন। ভারতের অলিম্পিকের ইতিহাসে ভারতের টোটাল পদক কিন্তু 23টা নেই, আর স্বর্ণপদক কয়েকটা আছে, 3-4টা স্বর্ণপদক ভারতের রয়েছে, ঠিক আছে। ভারত প্রথম অলিম্পিকে স্বর্ণপদক পাচ্ছে 2008 সালে, আর মাইকেল ফেলপস একা 23টি স্বর্ণপদক রয়েছে। সাঁতারু মাইকেল ফেলপস হচ্ছেন একজন বিখ্যাত সাঁতারু। উসেন বোল্টের অনেকগুলো স্বর্ণপদক আছেন, তিনিও বিশ্বের বিখ্যাত মানে স্প্রিন্ট রানার, ঠিক আছে। 9 রেকর্ড রয়েছে 9.69 সেকেন্ডে 100 মিটার রানের। চলে যাব 12 নম্বর প্রশ্ন। দ্য গড অফ স্মল থিংস মানে খুব ছোট্ট বিষয়ের ভগবান, দ্য গড অফ স্মল থিংস বইটি কে লিখেছেন? দ্য গড অফ স্মল থিংস বইটি কে লিখেছেন? কারেক্ট আনসার হবে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় লিখেছেন দ্য গড অফ স্মল থিংস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বইয়ের নাম। 13, নিম্নের কে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সাহিত্যে নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ প্রত্যেক বছর দেওয়া হয় 6টি বিষয়ে, তার মধ্যে নোবেল প্রাইজ থেকে সব থেকে বেশি যে প্রশ্নগুলো আছে যে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন এবং সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন, এই দুটো সব থেকে বেশি আছে। বাকি কেমিস্ট্রিতে, রসায়নে, চিকিৎসাবিদ্যায়, পদার্থবিদ্যায় এগুলোতে প্রত্যেক বছর 3 জনকে করে দেওয়া হচ্ছে, আজকাল 3 জনকে করে দেওয়া হচ্ছে নোবেল পুরস্কার একটা বিষয়ে, সেই জন্য এখান থেকে বেশি প্রশ্ন দেখতে পাওয়া যায় না, শান্তি এবং সাহিত্য থেকেই বেশি প্রশ্ন দেখতে পাওয়া যায়। কারেক্ট আনসার হবে হ্যাং কাং, সাউথ কোরিয়ান রাইটার হ্যাং কাং, মহিলা লেখক, 2024 সালে পেয়েছেন। জন ফসে পেয়েছিলেন 2023 সালে, এনি আর্নক্স পেয়েছিলেন 2022 সালে, আব্দুল রাজ্জাক গুরনা পেয়েছিলেন 2021 সালে। এই যে প্রত্যেকটা নাম বললাম, আমার প্রত্যেকটা নাম মাথায় চলে এলো, কারণ প্রত্যেক বছরই নোবেল পুরস্কারের ভিডিও আমরা করেছিলাম ক্লাস, আর প্রত্যেক বছরই এগুলো পড়িয়েছি, ঠিক আছে। 14 নম্বর, সিন্ধু সভ্যতায় লোথাল শহরটি একটি উপনদীর পাশে দাঁড়িয়েছিল। লোথাল শহরটা কোথায় রয়েছে? গুজরাটে, ঠিক আছে। তো পেরিয়ার, এটা পেরিয়ার হবে, পেরিয়ারটা তো হবেই না, কৃষ্ণা নর্মদা এগুলো হবে না। সবরমতী একটা উপনদী, তার কাছেই মানে তার পাশেই এই লোথাল শহরটি ছিল। সবরমতীর একটা উপনদী হচ্ছে ভোগা, সবরমতীর একটা উপনদী হচ্ছে ভোগা, সেই ভোগা উপনদীর কাছে লোথাল শহরটি ছিল। 15 নম্বর, নিচের কোনটি সংক্রামক রোগের উদাহরণ নয়? এটা নিজেই সহজেই করতে পারবেন। চিকেন পক্স সংক্রামক রোগ, কমন কোল্ড এটাও সংক্রামক রোগ, টিউবারকুলোসিস এটাও হচ্ছে সংক্রামক রোগ, ডায়াবেটিস এটা কিন্তু সংক্রমণ হয় না, একজন মানুষ থেকে আরেকজনের মধ্যে ছড়ায় না, এটা হচ্ছে জিনগত রোগ বলা চলে, বাবা মায়ের থেকে বা ছেলেদের হতে পারে, কিন্তু এটা সংক্রামক রোগ নয়, অপশন সি ডায়াবেটিস। 16 নম্বর হচ্ছে যক্ষগান বা ইয়াক্ষাগান একটি বিখ্যাত প্রচলিত লোকনৃত্য, এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কোন রাজ্যের সঙ্গে যুক্ত এটি? যক্ষগান হলো একটা ডান্স যেখানে সঙ্গীত, সংলাপ
ঠিক আছে, হয়ে থাকে। তো এই যক্ষগানটা হচ্ছে কর্ণাটকের বিখ্যাত একটা পারফরমেন্স, ঠিক আছে, ফক ডান্স, অপশন এ। 17 নম্বর চলে যাব, রামচরিত মানস কে লিখেছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাতি প্রশ্ন, পুরনো প্রশ্ন। রামচরিত মানস কে রচনা করেছেন? রামচরিত মানস হচ্ছে তুলসী দাস। আর শুধুমাত্র রামচরিত যদি বলা হয়, শুধুমাত্র রামচরিত, তখন হবে সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী। কি করে মনে রাখবেন? এই দুটোর মধ্যে কনফিউশন হয় পরীক্ষার সময়। এই যে লাস্টে দন্তস আছে, রামচরিত মানস, তুলসী দাসের দন্তস আছে। রামচরিতের মধ্যে কোনো স নেই, সন্ধ্যাকর নন্দীর মধ্যে কোনো স নেই। তো এই স আর এই স মিলিয়ে মনে রাখবেন যে রামচরিত মানস হচ্ছে তুলসী দাস। 18 নম্বর, নিম্নের কোন ভারতীয় অঞ্চলে গারো উপজাতি বসবাস করে? গারো উপজাতি কোথায় বসবাস করে? গারো, খাসি, এগুলো হচ্ছে এক একটা উপজাতির নাম। আর আমরা পড়েছি ভূগোলে ছোটবেলা থেকেই গারো, খাসি, জয়ন্তিয়া, এই পাহাড়গুলোর নাম আমরা অনেক আগে থেকেই পড়েছি। গারো, খাসি, জয়ন্তিয়া, এই যে পাহাড়গুলো মেঘালয়ে রয়েছে, এই গারো, খাসি, জয়ন্তিয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে মেঘালয়ের চেরাপুঞ্জি, মৌসিনরাম, এইসব এরিয়াতে। তো গারো, খাসি, জয়ন্তিয়া, গারো উপজাতি তাহলে কোথায় হবে? মেঘালয়। মেঘালয়টা কোন দিকে আছে? উত্তর পূর্ব দিকে। তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার, উত্তর পূর্ব, ঠিক আছে। 19 নম্বর প্রশ্নে যাব আমরা, নারকেল তেলে নিম্নের কোন অ্যাসিড পাওয়া যায়? নারকেল তেলে কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে? নারকেল তেলে কোন অ্যাসিড পাওয়া যায়? নারকেল তেলে অনেকগুলো 3-4 রকমের অ্যাসিড পাওয়া যায়। তার মধ্যে এখানে যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে লরিক অ্যাসিড। লরিক অ্যাসিড নারকেল তেলের মধ্যে পাওয়া যায়। আরও 2-3 রকমের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, যেমন হচ্ছে মায়ারিস্টিক অ্যাসিড, লিখে রাখবেন, মায়ারিস্টিক অ্যাসিড, তারপর হচ্ছে পামিটিক অ্যাসিড, তারপর হচ্ছে অলিক অ্যাসিড, এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এগুলো পাওয়া যায়, ঠিক আছে। আর তার সঙ্গে পাওয়া যায় লরিক অ্যাসিড। 20 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? লখনৌ, 1857 সালের যে মহাবিদ্রোহ, ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ যাকে বলা হয়, সেই মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। কে নেতৃত্ব দিয়েছিলেন? বেগম হজরত মহল। লখনৌয়ের যে অবাধের নবাব, এই অবাধ বা আউধ যাকে বলা হয়, সেই অবাধের নবাব ছিল, নামটা ঠিক মনে পড়ছে না, তো অবাধের নবাব এর স্ত্রী ছিল হজরত বেগম হজরত মহল। তো তিনি নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে, লখনৌতে। আর এই বেগম হজরত মহলের পুত্রর নাম হচ্ছে, তারপর হচ্ছে ইব্রাহিম কাদরি বলে, ঠিক আছে। নেক্সট 21 নম্বর, নিচের কোনটি অধাতু যা বিভিন্ন আকারে থাকতে পারে? তো লাস্ট প্রশ্নে আমি যেটা বললাম, শুধু বেগম হজরত মহল মনে রাখলেই চলবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই, আমি এমনি ওগুলো বললাম, ঠিক আছে। নিচের কোনটি অধাতু যা বিভিন্ন আকারে থাকতে পারে? একটা অধাতু যা বিভিন্ন রকমভাবে থাকতে পারে। কে থাকতে পারে? কার ক্ষমতা আছে বিভিন্ন রকমভাবে থাকার? একমাত্র ক্ষমতা আছে, বিভিন্ন রকমভাবে থাকার ক্ষমতা আছে কার্বনের। কার ক্ষমতা আছে? কার্বনের। কার্বন কোনো সময় হীরার মতো থাকে, আবার গ্রাফাইট আকারেও কার্বন থাকে, ফুলারিন আকারেও কার্বন থাকে, আর কার্বন হচ্ছে একটা অধাতু। তাহলে অপশন বি, কার্বন ইজ দ্য কারেক্ট আনসার। আর এই যে বিভিন্ন রূপ কার্বনের, এই বিভিন্ন রূপগুলোকে আমরা কি বলবো? এগুলোকে এক একটা কার্বনের অ্যালোট্রপস বলবো। কি বলবো? অ্যালোট্রপস। বাইশ, কোন বিখ্যাত ব্যক্তিত্ব আধুনিক ইতিহাসে চরমপন্থী পর্বের অন্তর্গত? আধুনিক ইতিহাসের চরমপন্থী পর্ব। কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1885 সালে। কে প্রতিষ্ঠা করছেন? অপশন বিতে রয়েছে অ্যালান অক্টাভিয়ান হিউম, A.O. হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল 1885 সালে, ঠিক আছে। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল অ্যালান অক্টাভিয়ান হিউম। তারপর 1905 সাল থেকে 1920 সালের সময়কাল, যে সেই সময়কালটা কংগ্রেসের চরমপন্থী পর্ব বলা হয়। এ সময় কি হয়েছিল? 1905 সালের পর থেকে কংগ্রেসের কিছু কিছু লিডার মনে করেছিল যে
বাকি যেসব লিডার আছে তাদের যে মতামত সেই মতামতে কাজ কিছু হবে না, সেই জন্য চরমপন্থীরা কিন্তু আলাদা হয়ে গেছিল। সেই চরমপন্থীদের মধ্যে রয়েছে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, তারপর হচ্ছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এনারা। 23 নম্বর প্রশ্নে চলে যাব, নিম্নের কে একজন বিখ্যাত সরোদ বাদক? 25 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে, সেটার উত্তর আমি বলে দেবো না। তো এই যে নিম্নের কে একজন বিখ্যাত সরোদ বাদক, কারেক্ট আনসার হবে আমজাদ আলী খান, একজন বিখ্যাত সরোদ বাদক। 24 নম্বর, আধুনিক বিজ্ঞানের পর্যায়ে এইচ হলো কার সংকেত? হিলিয়াম হচ্ছে HE, ঠিক আছে, হাইড্রোজেনের হচ্ছে H, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইরকমই অপশানগুলো থাকে, প্রথমেই হিলিয়াম দিয়ে দিয়েছে, পরীক্ষার মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি হিলিয়ামে গোল্লা পাকিয়ে চলে আসবেন, কিন্তু এখানে দেখবেন যে বাড়িতে এসে ভাববেন যে আমি ঠিক করেছি, কিন্তু বাড়িতে এসে দেখবেন ভুল হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন, অপশন ডি। 25 নাম্বার, ভারতের পার্লামেন্ট আর কি নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর আমি কিন্তু বলে দেবো না, এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবেন। প্রত্যেক দিন আমি দেখি অনেকেই কমেন্ট করে, সবাইকে ধন্যবাদ, কমেন্ট করুন, ঠিক আছে, তাহলে আমাদের রিচ বাড়বে, ভিউজ বাড়বে, একটু শেয়ার করুন বন্ধুদের সাথে, ঠিক আছে। আর পেইড ব্যাচে জয়েন হতে চাইলে এই যে নাম্বারটা, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো, কী স্টাডি মেটেরিয়াল পাবেন আমাদের পেইড ব্যাচে সব কিছু পাঠিয়ে দেবো, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আর এই প্রশ্নের উত্তরটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, শেয়ার